সামনেই আসছে 25 ডিসেম্বর, বড়দিন। এই দিনটাকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। আমাদের এখানের আমেরিকায় নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো, অরল্যান্ডো এরকম বিভিন্ন জায়গায় খুবই সুন্দর করে কিন্তু এই ক্রিসমাস সেলিব্রেট করা হয়। আর পশ্চিমবঙ্গে কলকাতার কথা বললে প্রথমেই আমাদের ক্রিসমাসের যে জায়গাটার নাম মনে আসে সেটা হলো পার্ক স্ট্রিট। আপনারাও হয়তো অনেকেই সেখানে ক্রিসমাসের সময় গেছেন, সেখানকার আলোকসজ্জা আরও যা যা থাকে সেগুলো এনজয় করেছেন। এরকমই একটা ক্রিসমাসের রাতে বাড়ি ফেরার পথে বিশাখার সাথে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের একটু ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই আমাদের চ্যানেল ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যেগুলোই আর কি শুনছেন সেগুলো আপনাদের কেমন লাগছে সেই বিষয়ে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিতে পারে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে চন্দননগর থেকে বিশাখা লিখে পাঠিয়েছে। ঘটনাটাও কয়েকটা দিন আগেই লিখে পাঠিয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে যেহেতু ঘটনাটা 25 ডিসেম্বর সংক্রান্ত একটি ঘটনা, তো সেই জন্য আমি ঘটনাটাকে এই সময় আপনাদের সকলের সামনে প্রচার করছি। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদের কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। বিশাখার ছোট থেকে বড় হয়ে ওঠা চন্দননগরী, আর ওর বাড়ির পজিশনটা হচ্ছে চন্দননগর এবং চুঁচুড়ার এই যে দুটো স্টেশন রয়েছে এই দুটো স্টেশনের ঠিক মাঝখানে। মানে ওদের বাড়ি থেকে দুটো স্টেশনেরই কিন্তু সমান দূরত্ব। তো কখনো কখনো ট্রেন ধরার জন্য চন্দননগর স্টেশন অথবা চুঁচুড়া স্টেশন ও ব্যবহার করে থাকে। আচ্ছা, এবার যখনকার আমি ঘটনাটা বলছি, ঘটনাটা 2022-এর 25 ডিসেম্বরের সময় ঘটেছিল। তো 2022-এ 25 ডিসেম্বর ওর জীবনে একটা এমন ঘটনা ঘটে যেই ঘটনাটা ঘটার পরে মানে এমনই ওর অবস্থা হয়ে গেছিল যে ও 7 দিন বাড়ি থেকে বেরোতে পারেনি এবং 7 দিন ও কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারেনি। এতটাই ও মানে স্ট্রেসড হয়ে পড়ে। তো সেই ঘটনাটা যত আপনারা শুনবেন আপনারা নিজেরাও হয়তো কখনো আপনাদের খুব ভয় লাগবে এবং কখনো আপনারাও হয়তো ঘটনাটা শুনতে শুনতে মনে হবে যে সত্যি এটা একটা ভীষণই ভয়ঙ্কর ঘটনা। তো ও তখন সবে কলেজে উঠেছে, 2022 সালে ও তখন সবে কলেজে উঠেছে এবং ওর একটা বন্ধুদের গ্রুপ ছিল। সেখানে মেয়ে বন্ধু ছিল কিন্তু সেখানে 2-3টে ছেলে বন্ধুও ছিল, খুব স্বাভাবিক যেটা। তো সেইখানে কলেজে ভর্তি হওয়ার পরে ওর একটি ছেলের সাথে, সেই ছেলেটিও ওর সাথে একদম ওর ব্যাচমেট, তো ওর সাথে বন্ধুত্ব হয়। এবার ওই ছেলেটির সাথে যে বন্ধুত্ব হয়েছিল তো ছেলেটিরও ওকে মোটামুটি ভালো লাগতো এবং ওরও কিন্তু ছেলেটিকে ভালো লাগতো। কিন্তু এই ভালো লাগাটাই মানে জাস্ট এই পর্যায়ে অবধিই ছিল, মানে সেই অর্থে কোনো প্রেমের সম্পর্ক কিন্তু ছিল না। এবারে যেহেতু ছোট থেকে ওর বড় হয়ে ওঠা ওইখানেই চন্দননগরে, তো ছোটোবেলা থেকেই শুনতো যে কলকাতার পার্ক স্ট্রিটে বা ওই যে এলাকাটা রয়েছে পার্ক স্ট্রিট থেকে যে পুরো সোজা অনেকটা যে খুব সাজানো হয় সুন্দর করে, প্রচুর নামকরা বেকারি রেস্টুরেন্ট রয়েছে, তো ওই জায়গাটা নিয়েও প্রচুর কিছু শুনতো এবং অনেকের মুখে শুনতো যে তারা গেছে, খুব সুন্দর ছবি টবিও দেখতো মোবাইলে। বাট ও কিন্তু মানে 2022 সালের আগ অবধি ও কোনো বাড়ি ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিট যায়নি। তো ও কী করে, ওর বন্ধু যে একটা বন্ধুদের যে ওর গ্রুপ ছিল তো সেইখানে একদিনও কথাটা বলে যে আমার না জানিস তো খুব যাওয়ার ইচ্ছে আছে ক্রিসমাসে পার্ক স্ট্রিট, তো একবার একটা প্ল্যান করলে হয় না? কারণ ওর বাড়ি থেকে আবার ওকে মানে ওকে ছাড়বে না, আর একা ও সত্যি কথা বলতে কেউ চিনতও না তখন অতটা রাস্তাঘাট। তো
তো ও বলছে যে সবাই মিলে যদি একটা বন্ধুরা মিলে প্ল্যান করি তো আমরা গিয়ে চলে আসতে পারি। তো বন্ধুদের মধ্যে যখন কথা হচ্ছে তো ওরা মানে ওখানে যে আরও মেয়েরা রয়েছে ওদের গ্রুপে, সেই বন্ধুদের গ্রুপে, তো সেই মেয়েগুলো বলছে যে দেখ আমাদের তো বাড়ি মোটামুটি, কারোর বাড়ি হয়তো ব্যান্ডেলে, কারোর বাড়ি আদি সপ্তগ্রামে, মানে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স আর কি, পার্ক স্ট্রিট থেকে অনেকটাই ডিস্টেন্স। তো বলছে যে দেখ সকাল সকাল যাওয়া যায় কিন্তু আমরা তো লাইট তো কিছুই দেখতে পারবো না, লাইট দেখতে গেলে আমাদেরকে অনেক সন্ধে অবধি থাকতে হবে। পার্ক স্ট্রিটের ওই 25 ডিসেম্বরের সেই চার্মটা যদি নিতে হয় আমাদেরকে মোটামুটি 8:30-9টা অবধি থাকতে হবে, তার মধ্যে ওরকম একটা ফেস্টিভ সময়, তো ঠিকঠাক মতো বাস পাবো কি না, বাড়ি ফিরতে পারবো কি না, এটা নিয়ে খুব একটা ঝামেলা হবে। আর বাকি মেয়েরাও বলছে যে আমাদের বাড়ি থেকে কিন্তু অত দূরে ওইভাবে ছাড়বে না, মানে ছাড়তে পারে কিন্তু আমাদের হয়তো 7টা-8টার মধ্যে বাড়ি থেকে বলবে ঘরে ঢুকে যেতে, তো হয়তো হবে না। তো ও মানে ওরও বাড়িতে সেম ব্যাপার, যে ও হয়তো খুব বেশি হলে বাড়িতে টাইমিংটা ম্যানেজ করতে পারে, কিন্তু কার সাথে যাবে ও? তো বান্ধবীরা মোটামুটি ওদের মধ্যে খুবই 2-3 জন রাজি হলো, বাকি 5-6 জন যারা ছিল তারা কিন্তু রাজি হলো না। তো ওর মনটা খুব খারাপ হয়ে গেল যে ওর এত ইচ্ছে ছিল পার্ক স্ট্রিটে যাওয়া 25 ডিসেম্বরে। এবার আমি ওই যে বললাম যে ওদেরই ওই গ্রুপে আরেকটি ছেলে ছিল, যে ছেলেটিকে মানে ও বুঝতে পারতো যে ছেলেটার হয়তো ওকে একটু ভালো লাগে, আর ওরও কিন্তু মনে মনে ছেলেটাকে বেশ ভালো লাগতো। তো একদিন কি হয়েছে, মানে তখন প্রায় ওই 25 ডিসেম্বর আসতে 3-4 দিন মতো বাকি, তো ছেলেটাকে ফোন করেছে, বিশাখাকে ফোন করেছে, তো বলছে যে আম, একটা কথা বলবো। তখন বলছে হ্যাঁ বল না। তখন বলছে যে তোর তো খুব যাওয়ার ইচ্ছে ছিল, তো তাহলে একটা কাজ করা যায়। তখন বলছে কী কাজ? তখন বলছে যে চল তাহলে আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই আর আমি তাহলে যাই, আরও যদি কেউ যেতে চায় তাহলে বলি, আমি গ্রুপেও বলছি, আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছে, আমি বললাম যে প্রথমেই 5-6 জন না করে দিয়েছিল, তার এর আগে 2-3 জন মোটামুটি রাজি ছিল। তো বললো যে আমি বাকিদেরকেও বলছি, তোর মেনলি যাওয়ার ইচ্ছে, তো আমি যাচ্ছি, তো বাকিরাও যদি কেউ যেতে চায় আমাদের সাথে যেতে পারে। তো এই কথাটা শুনে বিশাখার তো খুব আনন্দ। স্বাভাবিকভাবেই ও মনে মনে চাইছিল যে ও পার্ক স্ট্রিট ঘুরবে, পার্ক স্ট্রিট দেখবে, তো ওর ভীষণ আনন্দ হয়। তো ওদের গ্রুপের বন্ধুদেরকে বলে, তো সেখানের আরেকটি মেয়ে, সেই মেয়েটিরও কিন্তু মোটামুটি যাওয়ার ইচ্ছে হয়। তো ও বলে যে হ্যাঁ আমি তোদের সাথে যাব। তো তখন ঠিক ওই ছেলেটা আর এরা দুটো বান্ধবী, এই 3 বন্ধু মিলে পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বর যাবে। আর ওই ছেলেটা ওকে বলে দিয়েছিল যে দেখ আমরা মোটামুটি একটু সন্ধে অবধি থাকবো, তারপরে ওখানে যদি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, করে আমরা মোটামুটি 8:30-9টার মধ্যে একবারে হাওড়া স্টেশনে ঢুকে যাব, আর ঢুকে গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরে নেমে পড়বো। আচ্ছা, এখানে এবার বলে রাখি, যে ছেলেটা ছিল, ওই ছেলেটার বাড়ি ছিল শেওড়াফুলি। আপনারা হয়তো ওই লাইনটা জানেন, মানে হাওড়া থেকে ব্যান্ডেল লাইনে শেওড়াফুলি পড়ে, আর শেওড়াফুলি থেকেও বেশ কয়েকটা স্টেশন পড়ে হচ্ছে চন্দননগর। আচ্ছা, চন্দননগরের পরে যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে চুঁচুড়া, তারপরে হুগলি, তারপরে হচ্ছে ব্যান্ডেল, যেটা ও লিখেছে আমি সেটাই বলছি। তো সেই ব্যান্ডেলে থাকতো ওরই সেই বান্ধবী, যে আর একজন যাওয়ার কথা হয়েছে। তো কথা এটাই হলো যে ওই ছেলেটা পুরো ব্যান্ডেল অবধি যাবে, মানে প্রথমে ও চন্দননগরে এই বিশাখাকে ড্রপ করবে, তারপরে ও মানে ওই মেয়েটাও যেখানে থাকে, তো ওর ওখানে অবধি স্টেশনে অবধি ও যাবে, গিয়ে তারপরে ছেলেটা সবাই যেই নামা মানে ব্যান্ডেলে যেহেতু ওই মেয়েটাও নেমে যাবে, তারপরেও আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে শেওড়াফুলি ব্যাক করবে। এইটা ছিল টোটাল ওদের প্ল্যান। তো খুব এক্সাইটেড ও, ইভেন ও যেটা লিখেছে ও একটা স্পেশাল টপও কিনেছিল, যে ও ঘুরতে যাবে, মানে ওর কাছে তখন পার্ক স্ট্রিটে যাওয়াটা আগের মানে যেটা ঘটনাটা ও লিখেছে, যে ওই আগের বছরও এত এক্সাইটেড ছিল এবং ও স্পেশাল ড্রেসও কিনেছিল যে আমি 25-এ পরে ওখানে যাব। ভালো কথা। ঠিক যাওয়ার আগের দিন, মানে 24 তারিখ, ওই ওদের যে বান্ধবী ছিল, সেই বান্ধবী যার আর কি যাওয়ার কথা ছিল ওদের সাথে, সে ফোন করে। সে ফোন করে বিশাখাকে জানায় যে দেখ না, মানে আমার তো ভীষণই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু দেখ আমার ভাগ্যটাই খারাপ, আমি না যেতে পারবো না। তো এই কথাটা যখন শোনে যে যেতে পারবি না, তো ওরও খুব মনটা খারাপ হচ্ছে, কেন তুই কেন যেতে পারবি না? তখন বলছে যে ওর নাকি মাসতো দাদা, তারপরে পিসতো দিদি, মানে ওদের যার কি যত কাজিন আছে সবাই নাকি একত্রিত হচ্ছে, সবাই মিলে ফিস্ট হবে, মানে পুরো পারিবারিক একটা ফিস্ট হবে। বলছে আমি যদি না থাকি ব্যাপারটা খুব বাজে হবে, আর সবাই আসছে ওদের, তারপরে একজন কারোর বিয়ে থা ছিল ওদের ফ্যামিলিতে, তো সবাই একটা গেট টুগেদার মতো হবে। বলছে আমি পারবো না রে, 25 তারিখই সবার ছুটি, তো ওই দিনই মানে আমাদের ওই ফিস্টটা হবে। বিশাখার তো খুব মন খারাপ হয়ে গেল, যে ওর মানে 3 জনে মিলে একসাথে যাবে একটা প্ল্যান ছিল। ওই বান্ধবীও কিন্তু খুব এক্সাইটেড ছিল।
তো ও তখন সঙ্গে সঙ্গে ওর ছেলে বন্ধুটিকে, যে ছেলে বন্ধুটি ছিল তাকে ফোন করেছে। তো ও বলছে যে দেখ আমি তো যাব, তুই আমার সাথে যাবি, আর ও যদি না যেতে পারে ওকে জোর করার দরকার নেই, তুই আর আমি চলে যাব। এবার বিশাখা যেটা লিখেছে যে ওর না একটু হেজিটেশন হচ্ছিল, মানে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কোথাও একটা গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্পেশালি ও ছেলেটার সাথে অত দূরে চন্দননগর থেকে, আর আমি বললাম যে ও এর আগে খুব একটা বাড়ির বাইরে ওভাবে বেরোয়নি, মানে বেরোলেও হয়তো কোনো কাজে কলকাতা গেছে বাবা মায়ের সাথে কি বাড়ির কোনো বড় গুরুজনের সাথে, ওইভাবে ওর সেভাবে একা একা কলকাতা যাওয়া হয়ইনি। আর দ্বিতীয় আরও ব্যাপারটা হলো, সেটা হচ্ছে যে ছেলেটাকে ওর ভালো লাগতো, ছেলেটারও ওকে ভালো লাগতো, সেটা এক জিনিস, কিন্তু দুজনে মিলে শুধুমাত্র পার্ক স্ট্রিটে যাওয়া, ও না মনে মনে ভাবলো যে না আমারও দরকার নেই, ও যখন যাচ্ছে না আমার একা ছেলেটার সাথে যাওয়াটা ভালো দেখাবে না। তো ও তখন কী করে, ছেলেটাকে ফোন করে বলে যে না রে আমিও যেতে পারবো না। তো সেই ব্যাপারটায় ছেলেটা আবার ওকে একটু কনভিন্স করার চেষ্টা করে, বলে যে না তোর এত ইচ্ছে ছিল তোর জন্যই আমি প্ল্যান করলাম, নাহলে তো আমিও আমার কোনো বন্ধু বান্ধবের সাথে ওই দিনটা ফিস্ট করতে পারতাম, আমি তোর জন্য সমস্ত প্ল্যান ক্যান্সেল করলাম আর তুই এখন বলছিস যাবি না। তো তখন ও ভাবলো যে, বিশাখা মনে মনে ভাবে যে হ্যাঁ এটাও ঠিক, আমি বহুদিন আগে থেকে এটা বলছিলাম, সত্যি তো আমি যাব না বললে ও তো এখন নতুন করে কোনো প্ল্যান করতে পারবে না, ঠিক আগের দিন এটা ঘটনাটা ঘটেছে। তো বললো ঠিক আছে আমি যাব। আচ্ছা, বিশাখা কিন্তু বাড়ি থেকে যখন বেরোয়, ও বাড়ি থেকে বলে যে ওদের বন্ধুদের গ্রুপটা মিলেই যাচ্ছে, এবং এটাও বাড়ি থেকে বলে আসে যে দেখো আমরা সব মেয়েরাও আছি, আমাদের সাথে 2-3টে ছেলেও রয়েছে, তো তোমরা কিন্তু চিন্তা করো না, কারণ এর মানে হয়তো বেশি ট্রেনের ফ্রিকোয়েন্সি থাকবে না, একটু দেরিও হতে পারে, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি সময় সময় তোমাদেরকে ফোন করব। আর ওর বাড়ি থেকে ওর মা বলে দিয়েছে যে দেখ তুই মানে প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর আমায় ফোন করবি, আর কোথাও যদি কোনো অসুবিধে হয় তুই কিন্তু সবার আগে বাড়িতে জানাবি। তো এরকম বাড়ি থেকে মানে প্রচুর কথা বলে বাড়ির লোকও ওকে অনেক কিছু বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, হাতে কিছু টাকাও দিয়েছে, দিয়েও বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটাও আসে এবং ওরা ট্রেনে উঠে পড়ে, হাওড়া নামে। সেখান থেকে ওরা একটা বাস ধরে ওরা নিউ মার্কেটের কাছে নেমে যায়। এবার নিউ মার্কেটের কাছে নেমে গেছে, এমনিতেও ওই জায়গাটায় প্রপার জায়গাটা দিয়ে তো বাস তো অতটা চলে না, সেই সময় আরেকদিন ছুটির দিন ছিল, তো ওরও এমনি নিউ মার্কেটটা একটু দেখার ইচ্ছে ছিল, তো ছেলেটা ওকে বলেছিল তুই কিন্তু নিউ মার্কেটে নেমে যেতে পারিস, কারণ ওইখানে ভিতরের দিকে অনেক সুন্দর সুন্দর বেকারি আছে, ওটা তো দেখতে খুব ভালো লাগবে। তো নেমেছে, নেমে ওইখানে অত দোকানপাট দেখে মানে ও ওইখানে মানে প্রথমবারের জন্য নিউ মার্কেট গেছে, ওর এত ভালো লেগেছে, মানে তখন নাকি ও যেটা লিখেছে যে অনেক দোকান বন্ধও ছিল, 25শে ডিসেম্বর বন্ধ ছিল, আবার অনেক দোকান খোলাও ছিল। তো এগুলো দেখে ঠেকে না ওর ভীষণ ভালো লাগে, মানে প্রত্যেকটা দোকানের সামনে 10 মিনিট 15 মিনিট করে দাঁড়াচ্ছে, ওখান থেকে একটা ব্যাগ কিনেছে। আমি বললাম যে ওর মা ওকে বেশ কিছু টাকাও দিয়ে দিয়েছিল হাতে, যে দূরে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, কিছু খাওয়া দাওয়া করবে, কিছু যদি কেনাকাটি করে, তো একটা ব্যাগ কেনে। তো এই সব কিছু করতে করতেই প্রায় সন্ধে হয়ে যায়, বুঝতেই পারছেন। এবার সন্ধে যত হতে থাকে, আপনারা যারা গেছেন তো ভালো মতোই আপনারা জানেন যে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু মানে একবারে জনসমুদ্র নামে। তো ওখানে গিয়ে আলটিমেটলি যখন হেঁটে হেঁটে যখন ওরা পার্ক স্ট্রিটের ওখানে পৌঁছোয়, তো দেখছে যে প্রচণ্ড ভিড়, আর রাস্তায় তো খুব সুন্দর করে সাজানো, আলোকসজ্জা যেরকম হয় আর কি, প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, খুব ভালো লাগে ওর দেখে। এবং দেখে ঠেকে ওর তো মানে ভীষণ আনন্দ, আর ওর ওই যে ছেলে বন্ধুটি ছিল ওর তো ওর উপরেও খুব ভালো লাগছে যে ও এলো বলে, মানে বিশাখার আশা হলো, ব্যাপারটা দেখা হলো, ওর এতদিনের ইচ্ছে ছিল, তো ভীষণ খুশি হয়। কিন্তু ওই যে বললাম ভিড়, মানে ওরা হাঁটতে হাঁটতে না বেশ কিছুটা চলে গেছিলো, এবার ওখান থেকে তো ব্যাক করতে হবে, কারণ ওই রাস্তাটুকুর মধ্যে কোনো বাস চলে না, ওকে অ্যাটলিস্ট বাস যেখান থেকে ছাড়বে সেই অবধি অ্যাটলিস্ট হেঁটে আসতে হবে। কিন্তু ওইখানে নাকি 2022-এর মানে যে 25শে ডিসেম্বরের রাতে এত ভিড় হয়েছিল, ও যেটা ইমেলে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি, ওদের মানে মানে যেখানটা আর কি ওরা ছিল, যেখান থেকে আর কি নিয়ারেস্ট যেখান থেকে বাস ছাড়বে হাওড়া স্টেশন আসার জন্য, সেই জায়গাটুকু হাঁটতে ওদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে। তো মানে এটা ওর কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল যে এতটা সময় লেগে যেতে পারে। আর ওই যে যেহেতু বললাম যে ওর ঢুকতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু নিউ মার্কেটে নেমেছিল, তো সব কিছু মিলিয়ে না মানে প্রথম দিকে তোর ভীষণ আনন্দ হচ্ছে, লোকজন দেখছে, এরকম ডেকোরেশন দেখছে, মানে ক্রিসমাস সেলিব্রেশন যে এইভাবে কলকাতায় হয় সেটা ওর নিজের চোখে এর আগে কোনো দিন দেখেনি। তো এটা দেখে তো প্রথমে খুব অভিভূত হয়ে পড়ে, কিন্তু তারপরে ওর আস্তে আস্তে না ভিড় বাড়ছে, রাত বাড়ছে, ভিড় বাড়ছে, বাড়ি কী করে ফিরবে, ও না খুব প্যানিক হয়ে যায়, খুব ট্রেসড হয়ে পড়ে। তো ওর বন্ধুটাকে বলে যে আমি কিন্তু এক্ষুনি এবার বেরোতে হবে, কিন্তু বেরোতে হবে বললেই তো আর বেরোনো যায় না, এবার ও হাঁটছে। এবার বিশাখা বা ওর যে বন্ধু ছিল তারা কিন্তু কেউই কলকাতার
মানে বিশাখার তো কোনো নলেজ সেরকম ছিল না। আর ওর যে বন্ধুটা ছিল সে চিনতো, বা সেও কিন্তু যেহেতু কলকাতার নয় বা ওখানে অত বেশি যাতায়াত ওর নেই, স্বাভাবিকভাবেই ও কিন্তু লোককে আর কি জিজ্ঞেস করছে যে বাস ধরার জন্য কোন দিক থেকে হাঁটবো, কোন দিকটা থেকে হাঁটলে শর্টে হবে। কিন্তু রাস্তায় এত লোকের ভিড় যে ও ঠিকমতো মানে ওরা হাঁটতে হাঁটতে সময় লাগছে। যাই হোক, তো এরকম করে ওরা মোটামুটি যখন আর কি বাস পেলো তখন বাজে রাত প্রায় 9:45। কারণ বাসের ওখানে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল, এবার সেখানেও প্রচুর লোক দাঁড়িয়েছিল। এবং ও যেটা লিখেছে যে প্রথমে যে বাসটা আসে, যে বাসটা হাওড়া স্টেশন যাবে, সেই বাসটা এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু রাস্তায় বাস লিমিটেড হয়ে গেছে আর লোকজন প্রচুর, এবং ওদের ওই বাস স্ট্যান্ডটা থেকে এত লোক বাসে উঠেছে যে মানে বিশাখা আর ওর বন্ধু মানে ওঠার চান্সই পায়নি। তো সব কিছু করে আলটিমেটলি যখন বাসে ওঠে তখন প্রায় 9:30 বেজে গেছে, 9:45 তখন। এবার ওর মা তো বাড়ি থেকে বারবার বারবার ফোন করছে, তো ও ফোন করছে, ও বাড়ি থেকে মানে যে টেনশন করছিল, ও বলে যে দেখো আমরা সব বন্ধুবান্ধবরা আসছে, আর তুমি আমার ফোনে আশপাশে আওয়াজ শুনতেই পাচ্ছ, তোমরা একদম চিন্তা করো না, আমরা সবাই আছি, তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ হয়তো একটুখানি লেট হবে। তো তখন বিশাখার বাবা বলছে, বাবা আর কি যিনি কথা বলছে, তো তিনি বলছেন যে আচ্ছা তাহলে তোর তো ফিরতে দেরি হবে, তাহলে কি আমি স্টেশনে চলে যাব? তো তখন ও বলছে না না, তোমার স্টেশনে আসার দরকার নেই, মানে যেহেতু ও নিজে একটু ঘাবড়ে গেছে, তখন ও না একটা মিথ্যে কথা বলে দেয়। মিথ্যে কথা বলে দেয় বলতে, ওই যে আর এক যে বান্ধবী ছিল, যে বান্ধবীর বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, তো ওদের না গাড়ির বিজনেস ছিল। আর ওর এক দাদাও আছে বাড়িতে। তো ও তখন যাতে ওর বাড়ির লোক মানে একটা ছেলের সাথে গেছে, বা স্টেশনে যদি দাঁড়িয়ে থাকে, ওর বাবা এসে যদি দেখে যে না আর কোনো বন্ধু বান্ধবী নেই, বা ধরো প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছে, যদি দেখে যে না ওই ছেলেটা আছে, তো এটা নিয়ে একটা বাড়িতে অশান্তি হতে পারে। তো ও সেই ভয় নাকি একটা মিথ্যে কথা বলে দেয় যে ওই বান্ধবীর দাদা মানে গাড়ি নিয়ে স্টেশনে আসবে, তো আমি আর ওই বান্ধবী একসাথেই নেমে যাব, আমাকে বাড়ির কাছাকাছি ড্রপ করে দাদা ওকে নিয়ে বাড়ি চলে যাবে। তো এই কথা যখন বলেছে, ওর বাবা মা তো একদম নিশ্চিন্ত হয়ে গেল, শুধু বলে যে মাঝে মধ্যেই ফোন করবি, ফোনটা করতে থাকবি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাস্তাঘাটে খুব ভিড় আছে, আমি ফাঁকা পেলে পেলে তোমায় ফোন করব। ভালো কথা। এবার ও তো একটুখানি নিশ্চিন্ত বোধ করলো, যেহেতু ওর বাবা মা নিশ্চিন্ত। বিশাখার তো ভীষণ আর কি খুব ভালো কেটেছে সময়। এবার হাওড়া স্টেশনে যখন আসে, এসে কিন্তু সেখানে আর একটা বিপত্তি হয়। সেই বিপত্তিটা কি, হাওড়া স্টেশনে যখন ও পৌঁছয় তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, কারণ সেদিন বলছে যে পুরো রাত মানে ওই পার্ক স্ট্রিটের ওই জায়গাটা থেকে বাস তো ধরলাম কোনো রকমে, কিন্তু রাস্তাঘাটে এত লোকজন হাঁটছে, মানে পুরো মানে রাস্তাটাই আর কি লোকে লোকারণ্য, যে ওইটুকু ডিস্টেন্স আসতে মানে হাওড়া স্টেশনে যখন ওদের বাসটা ঢোকে মানে স্টেশনের কাছে আসে, তখন 11টা বেজে গেছে ওইটুকু ডিস্টেন্স আসতে। বুঝতেই পারছেন, আর রাস্তাঘাটে প্রচণ্ড আর কি খারাপ অবস্থা ছিল। কোনো রকমে ওরা ওখান থেকে তাড়াতাড়ি করে বাস থেকে নেমে স্টেশনে আসে, স্টেশনে এসেও দেখছে সেম জিনিস, প্রচণ্ড ভিড়। মানে প্ল্যাটফর্মে অত রাতের বেলাও যে এতটা ভিড় সেটা ওরা মানে একদমই এক্সপেক্ট করেনি। তো যাই হোক, তো এসে ওখানে ট্রেন পেতে পেতে ওদের প্রায় রাত 12টা হয়ে যায়। তো কিছু করার নেই, ও তো বারবার বারবার ফোন করছে, বাড়ি থেকেও ফোন আসে, বলতে তুমি একদম চিন্তা করো, আমরা সবাই আছে, এখন তো আমি কলেজে পড়ি, তোমরা এত কেন চিন্তা করছো? তোর বাবা মাও বুঝতে পারে যে ঠিক আছে, একটা জায়গায় গেছে, এত ভিড় আটকে গেছে, কি আর করা যাবে, বারবার বলে তো লাভ নেই। তোর মা বলছে, বাবা বলছে ঠিক আছে, তুইও কিছু ঘাবড়াস না, তুই তাড়াতাড়ি চলে আয়, ব্যাস কোনো অসুবিধা হলে তুই একটা ফোন করবি। বলছে হ্যাঁ আমি ফোন করে দেবো। এইবারে যে ঘটনাটা ঘটলো, ওরা ট্রেন এলো, ট্রেনে উঠলো। এবার ট্রেন কিন্তু মোটামুটি আর কি প্রথম ওরা একটা ট্রেন ছেড়ে দিয়েছিল, কারণ সেই ট্রেনটা খুব ভিড় ছিল বসার জায়গায়, আর ও এত টায়ার্ড হয়ে গেছিলো যে ওর পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চন্দননগর অবধি যাওয়ার মানে গায়ে কোনো জোরই নেই। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই সময় পরে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা কিন্তু মানে কোয়াইট এমটি ছিল, অনেক বসার জায়গা। তো ও জেনারেল কামরাতেই ওঠে, ও আর ওই বন্ধুটি ওঠে। এবার দেখছে ট্রেনে মোটামুটি যা লোকজন ছিল, মানে এই বালিতে খালি হয়ে যাচ্ছে, উত্তরপাড়ায় কিছু লোক খালি হলো, এরকম করতে করতে মোটামুটি যখন কোন্নগর চলে এলো তখন কিন্তু ট্রেন বেশ ফাঁকা। ঠিক আছে, আচ্ছা, ট্রেন কোন্নগর অবধি বেশ ফাঁকা হয়ে গেল। এবার ইন দ্য মিন টাইম যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওই ছেলেটার ফোনে বারবার একটা ফোন আসতে থাকে। কিছুক্ষণ আগে থেকে একটি ফোন আসছিল, তো ছেলেটা না মানে ওর সামনে ফোনটা ধরছে না, মানে বারবার বারবার রিং আসছে, ও কেটে দিচ্ছে কলটা। তো কিছুক্ষণ পরে মানে ট্রেনটা যেহেতু একটু ফাঁকা হয়ে গেছে, তো ফোনটা রিসিভ করে একটু দূরে গেছে, তো দূরে গিয়ে বুঝতে পারছে মানে যেটুকু আর কি বিশাখা বুঝতে পারে যে হয়তো ওর বাড়ি থেকে খুব
কিছু ওকে বকাবকি করছে যে কেন এখনও ফিরছিস না বা কিছু। তো বারবার ফোন আসছে। তো মানে এই বিষয়টা না ও অনেকক্ষণ থেকেই দেখছে। তো তখন বিশাখা ছেলেটাকে বলছে যে কি রে, তোর বাড়ি থেকে ফোন আসছে বারবার, তোর কি খুব তাড়া? তা তুই নেমে যেতে পারিস, কিন্তু তুই শেওড়াফুলিতে নেমে যা। ও বলছে না না, হ্যাঁ বাড়ি থেকেই ফোন আসছে, মানে প্রথমে ছেলেটা আর কি বলতে চাইছিল না, বাট যখন ও বুঝে যায় যে ওর বাড়ি থেকেই বারবার ফোনটা আসে, সেটা বিশাখা বুঝে গেছে। তো তখন ও বলছে হ্যাঁ একটা বাড়ি থেকেই ফোন আসছে, কিন্তু তো তুই চিন্তা করিস না, তোকে আমি একদম বাড়ি অবধি কাছাকাছি ছেড়ে দিয়ে আমি তবে ফিরবো। তখন ও বলছে না না, তুই তোর এত বারবার ফোন আসছে, তুই এত দেরি করছিস কেন? কারণ তুই আবার চন্দননগরে নামবি, আবার সেখান থেকে তুই রিটার্ন ট্রেন ধরবি, তোর তো প্রচুর দেরি হয়ে যাবে। আর ওই ছেলেটা যে বারবার বারবার ফোন ধরছিল, যেটা মানে যে কারণে আর কি বিশাখা এই কথাগুলো বলে, তার পিছনে কারণ হচ্ছে যতবারই ছেলেটার ফোনে ফোন আসছিল ও বারবারই বলছে আমি আধা ঘন্টার মধ্যে বাড়ি ঢুকছি, আমি আধা ঘন্টার মধ্যে বাড়ি ঢুকছি, বারবার বলছে। এই কথাটা ও ভাবছে যে তাহলে ওর কি আধা ঘন্টা পরে বাড়ি ঢোকাটা খুব বেশি দরকার? তো তখন ও বলছে যে না দেখ, তারপরে শ্রীরামপুর আসে এবং শ্রীরামপুরে কিন্তু বেশ অনেকটাই ফাঁকা হয়ে যায় ট্রেন। তো ও তখন বলছে যে না, মানে বিশাখার একটু খারাপ লাগে যে সারাদিন আমি আমি বললাম বলে ছেলেটা আমার সাথে চারিদিকে গেল, আমি যেখানে যেখানে যতক্ষণ দাঁড়িয়েছি, যে দোকানের সামনে আমি যতক্ষণ দাঁড়াতে বলেছি ও এতক্ষণ আমার জন্য করলো, তো আমার মনে হয় ওর বাড়ি থেকে যদি কোনো সমস্যা হয়, মানে তখন ওর মানে ওর ওই বয়সে বা ওই টাইমে ওর এটাই মনে হয়েছে যে ঠিক আছে, ও তো আমার জন্য এতখানি সারাদিন অনেকটা টাইম স্পেন্ড করেছে, তো এবার ওর যদি কোনো সমস্যা থেকে থাকে বাড়িতে, আমার মনে হয় ওর চলে যাওয়া উচিত। তো ছেলেটাকে খুব কনভিন্স করে। তো ছেলেটা না মানে হয়তো ওরও তখন বারবার ফোন আসে, ও ভাবছে যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তো তখন ওকে ও বলছে যে কি হয়েছে তোর? তখন ও বলছে আসলে আমার বাড়ি থেকে বারবার ফোন করছে, ওর ঠাকুমা অনেক বয়স্কা, তো বলছে আমার ঠাকুমার একটু শরীরটা খারাপ হয়েছে, তো সেই জন্যই আমাকে হয়তো বারবার বলছে। এইবারে বিশাখা যখন এই কথাটা শোনে যে ওর ঠাকুমার শরীর খারাপ হয়েছে, তো ও না তখন বলে যে না, তুই কিন্তু পরের স্টেশন শেওড়াফুলি আছে, তুই শেওড়াফুলিতে নেমে যাবি, তুই বাড়ি চলে যাবি। তো ছেলেটা প্রচণ্ড আর কি মানে বলে যে না আমি, তুই এত রাতের বেলা কী করে যাবি? বলছে না আমি চলে যাব ট্রেনে। তখনও দু তিনটে আর কি ওর বয়সী দু তিন চারটে মেয়ে ছিল, একটা মহিলা দু তিনটে মেয়ে এরকম ছিল, ছিল না একেবারে তা নয়। তো বলছে না কোনো দরকার নেই, আমাদের চন্দননগরে কিন্তু মোটামুটি অনেক রাত অবধি থাকে, আর সেরকম হলে আমি আমার বাবাকে ডেকে নেবো। তো বললো যে ওবার যখন বিশাখা বললো যে আমি সেরকম হলে আমি আমার বাবাকে ডেকে নেব, ছেলেটা তখন ভাবলো যে তাহলে তো ঠিক আছে। মেইনলি ছেলেটা বিশাখার মানে সেফটির জন্য কনসার্ন ছিল, কিন্তু যখন ও শুনলো যে ঠিক আছে ট্রেনে কয়েকজন আছে আর একদম পুরো ফাঁকা নয়, আর ওর বাবাকে তাহলে ডেকে নেবে, তো তখন ছেলেটা একটু রাজি হলো, বললো যে ঠিক আছে। তো তখন ছেলেটা ওকে কী করেছে, ওর মানে দুজনেই আর কি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে পড়ে, তো সবার কাছেই তো খুব বিশাল টাকা পয়সা থাকে না। আর আমি বললাম যে ওরা বেরিয়েছিল, ও ব্যাগ ফ্যাগ সব কিছু কিনেছে। তো তখন ছেলেটা ওর নিজের পকেট থেকে আর কি, নিজের ওয়ালেট থেকে 100 টাকা ওকে হাতে দিয়ে বলছে যে আমি জানি তোর কাছে টাকা আছে, কিন্তু তুই তো অনেক স্পেন্ড করলি, তো যদি তুই কাকুকে ডেকে নিস তাহলে তো ঠিক আছে, আর ধর কাকুও এলো, তো এখন রাতের বেলা না তো রিক্সা ভাড়াটা বেশি চাইবে, তো তুই তো অনেক স্পেন্ড করবি, 100 টাকাটা রাখ। তো তখনও নিতে চাইনি। তো ছেলেটা অনেকবার করে বলছে, আর ও স্টেশনও নেমে এসে গেছে, তো ও ভাবলো যে ঠিক আছে আমি টাকাটা নিয়ে নিই, নাহলে এই সব বলতে বলতে স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাবে। তাই 100 টাকাটা বিশাখা নিয়ে নেয় এবং ওই ছেলেটা কিন্তু নেমে পড়ে, এবং নেমে পড়ে ওকে সঙ্গে সঙ্গে নামার কিছুক্ষণের মধ্যেই ফোন করেছে। এবার এখানে একটা কথা বলে রাখি যে শেওড়াফুলিতে কিন্তু প্রচুর লোক নেমে যায়, মানে পুরো ট্রেনটা থেকেই ও জানলা দিয়ে দেখতে পায় মোটামুটি ট্রেনে যতটুকু লোক ছিল, অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছেন, আর এমনিতেও একটা মানে হলিডে, ফলে লোক খুব বেশি ছিল না, আর যেটুকু যা লোক ছিল সব কিন্তু ওইখানে নেমে চলে যায়। তো ছেলেটা তারপরে ফোন করেছে, ফোন করে ওকে বলছে যে তুই কিন্তু কোনো সুবিধা অসুবিধা তুই কিন্তু আমায় ফোন করবি, আমার ফোন মোটামুটি খোলা আছে, তুই যদি বিজিও পাস 1 মিনিট পরে আবার ফোন করবি। তো ও তো মানে বলছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। এইবারে যখন কিছুক্ষণ পরে যখন আর কি ট্রেনটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, তখন না আস্তে আস্তে ওর একটু ভয় লাগছে। তো ভাবছে, আর মনে মনে ভাবছে যে এবার তাড়াতাড়ি বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানে করে আস্তে আস্তে করে একটা একটা করে স্টেশন এগিয়ে যাক, আর আমি তাড়াতাড়ি কোনো রকমে নেমে পড়ি। তো এই সমস্ত ভাবছে, এবার বাড়ি থেকেও ফোন এসছে, তো বাড়ি থেকে তো মানে একরকম কথা বলেছে, এবার যদি ওর বাবাকে আবার স্টেশনে ডাকে, ও ভাবছে তাহলে আমাকে আবার অন্যরকম কথা বলতে হবে, আমাকে জিজ্ঞেস করতে পারে যে বাকি বান্ধবীরা কোথায় গেল, তারা কোথায় নামবে, তারপরে বলেছিল যে বন্ধুর দাদা গাড়ি নিয়ে আসবে, এত কিছু অলরেডি বলে ফেলেছে। এবার ও ভাবছে যে আমি যদি এখন আবার অন্য কথা বলি, এখন যদি আমার বাবাকে ডেকে পাঠাই,
তো তাহলে আবার ব্যাপারটা কীরকম হবে। তো ও তখন ভাবলো যে না, আমার এত ভয় পাওয়ার কিছু নেই, মানে নিজেই নিজের মনকে আর কি এম্পাওয়ার করছে যে না, আমি এত ভয় পাবো না, আমি চুপচাপ নেমে যাওয়া, চন্দননগর আমার নিজের এলাকা, আমি একটা রিক্সা ঠিক জোগাড় করে নেব। তো বাড়ি থেকে ফোন এসছে, ও বলে দিয়েছে সব ঠিক আছে। এইবারে কিন্তু আসল বিষয়টা আস্তে আস্তে ওর কাছে আসে। সেটা হচ্ছে, হঠাৎ করেই মানে বৈদ্যবাটি যেই ট্রেনটা ছাড়ে, বৈদ্যবাটি ছাড়ার পরেই কিন্তু ট্রেনটা থেমে যায়। এবারে ওর যে বগিটার মধ্যে ছিল, সেই বগিটার একটুখানি এবার যেটা ও লিখেছে একটু ডেসক্রিপশান দিই, মানে কারা কারা সেই মুহূর্তে ওই বগিতে ছিল। বগিতে ছিল একটা ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা প্রায় বলা যেতে পারে এই 50-55 বছর বয়স, এবং প্রচুর সিট ফাঁকা থাকা সত্ত্বেও উনি ওই দরজার কাছে একটা বিশাল বড় পোটলা নিয়ে দরজার কাছে উনি বসেছিলেন। ওনার মাথায় একটা খোপা মতো করা ছিল, আর একটা শাড়ি জড়ানো। দুটো লোক ছিল, সেই তার মধ্যে একটা লোক একদম হাওড়া থেকেই উঠেছে, আর একটা লোক, আর অনেক দূরে আর একটা খুব মানে বয়স্কা, মানে প্রচণ্ড বৃদ্ধা বলা যেতে পারে সেরকম একজন বৃদ্ধা মানুষ ছিলেন। এবং তার সাথে দু একটা ঝুড়ি ফুড়ি ছিল। বোঝা গেল উনি হয়তো হাওড়া স্টেশনে হোক বা কোনো একটা স্টেশনে উনি কিছু হয়তো বেচেন, তো একদম লাস্ট ট্রেন ধরে উনি ফিরছেন, এরকমই হয়তো ব্যাপার হবে। তো মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু সেটাও মানে ওর মুখে চোখে প্রকাশ করতে পারছে না। এবারে ওই বৈদ্যবাটি থেকে, জাস্ট বৈদ্যবাটি স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে কিছু দূর গিয়ে ট্রেনটা থেমে যায়, হয়তো কোনো কারণে সিগন্যাল পায়নি তাই ট্রেনটা থেমে যায়। থেমে আছে, এবার ও তো ভাবছিস কেন থামলো আবার এত রাতে, কি দরকার ছিল, মনে মনে ভাবছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেনটা আবার চালু হোক, এবার আমি নামবো। এমন সময় ওই দাঁড়িয়ে থাকা ট্রেনে যে দরজাগুলো হয়, সেই দরজা থেকে, মানে ট্রেনটা তো একটু মাঝপথে দাঁড়িয়ে রয়েছে, এবার ওখানে কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু হয়তো লাইনের মধ্যে হয়তো কোনো মানুষ যাতায়াত করছিল। হঠাৎ করে ও দেখে যে ও যেখানটা বসে আছে ঠিক তার সামনের মানে দরজাটা যেটা রয়েছে, সেই দরজায় মানে ওই যে রডটা থাকে সামনে, সেই রডটাকে ধরে কেউ একজন উঠলো। আচ্ছা, কে উঠলো এবার সেটা একটু বলি। ও ওরভাবে মানে একটা মানুষ যে উঠছে সেটাও বুঝতে পারি, এবং দেখে যে একটা মানে হাফ প্যান্ট পরে, মানে হাফের থেকে একটু বেশি একটা ওরকম হাঁটু পর্যন্ত একটা প্যান্ট পরে একটা ছেলে ওঠে। ছেলেটার বয়স হবে ওই 19-20 বয়স হবে। ছেলেটার গলায় অনেকগুলো মাদুলি টাইপের, মানে প্রচুর প্রচুর। ছেলেটাটা এমনি মানে ওই ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যেই ও দেখা যাচ্ছে ছেলেটা ছেঁড়া ফাটা সোয়েটার পরেছে। তো সেই ছেঁড়া ফাটা সোয়েটার থেকেই দেখা যাচ্ছে ছেলেটার গলায় মানে কালো কালো সুতো বাঁধা, এবং সেই সুতোর সাথে প্রায় 7-8টা মাদুলি। এবং শুধু গলায় মাদুলি আছে তা নয়, ও দুটো হাতেও মাদুলি বাঁধা, মানে কবজির কাছে, হাতের উপরে। ওরকম একটা ছেলেকে মানে একটা প্ল্যাটফর্ম থেকে কে উঠলো সেটা একরকম, এবার ট্রেনটা মাঝপথে দাঁড়িয়ে রয়েছে, মানে তার মানে ছেলেটা লাইনে ছিল, মাঝপথের লাইনে, ও লাইন ধরে হাঁটছিল বা কিছু। তাকে ওভাবে ওরকম করে উঠতে দেখে, আর ছেলেটা মানে প্রচণ্ড আর কি কৃষ্ণাঙ্গ, তো ওরকম একটা ছেলেকে উঠতে দেখে ওর না মানে বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। মানে কেন হয়েছে কি জন্য কিছুই জানে না, মানে জাস্ট ওর প্রচণ্ড ভয় লাগে। ও ভাবছে যে এই ছেলেটা এখানে উঠলো কেন। আর ওই যে বললাম যেহেতু ও জেনারেল কামরায় ছিল প্রথম থেকেই, তো ও আর না পরে মানে কামরাটা চেঞ্জ করেনি, মানে লেডিস কামরায় যে যাবে সেটাও চেঞ্জ করেনি। একবার ও ভেবেছিল, তারপরে ওর মনে হলো যদিও লেডিস কামরায় যায় সেখানে হয়তো দেখা যাবে একদমই ফাঁকা, কেউই নেই। এসব কিছু চিন্তা করে ও কিন্তু আর মানে কামরাটা চেঞ্জ করেনি। তো ও তো একটু গুটিসুটি মানে পাকিয়েছে, কারণ আর ওর আশেপাশে সিটগুলো কিন্তু ফাঁকাই ছিল, মানে একদম নিয়ারে ওর কেউই ছিল না। তো ও তো একদম জানলার দিকে আরও ঠেসে গেছে, আর ঠেসে গিয়ে না ও আর চোখে ছেলেটাকে দেখার চেষ্টা করছে যে ছেলেটার গতিবিধি কী, সেটা কি ওর দিকে আসছে না কি করছে, কিছু বোঝার চেষ্টা। ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, মানে একবার সিচুয়েশনটা ভাবুন, ঘুরতে গেছিলো, সারাদিন ভালো ঘোরাঘুরি করেছে, রাতের বেলা এসে এইরকম কাণ্ড। তো ও চুপচাপ মানে দেখছে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে ট্রেনের প্রত্যেকটা যে কটা আর কি 2-3-4টে লোক আছে, তো সবার দিকে দেখছে আর ভাবছে যে কোন দিকে গিয়ে বসবে। তো প্রথমে ও না মানে প্রচণ্ড ভয় পাচ্ছে, আর মনে মনে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর মানে তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও কোনোভাবে। তো ছেলেটা মানে ও খেয়াল করে, বিশাখা খেয়াল করে যে ছেলেটা মানে ও যে দিকটায় বসে আছে সেদিকটায় আসে না, উল্টো দিকে চলে যায়। তো ওর তো এটা দেখে খুব রিলিফড ফিল করে যে ঠিক আছে বাবা, ছেলেটা এদিকে এলো না, অন্যদিকে হয়তো বসছে, ঠিক আছে ওর মতো বসে থাকুক, আমি তো চন্দননগরে নেমে যাব।
ইন দ্য মিন টাইম ট্রেনটা কিন্তু ছেড়ে দেয়, আবার চলতে শুরু করেছে। এবার ভদ্রেশ্বরে নাম, ভদ্রেশ্বর স্টেশন এসে ট্রেনটা থামে। এবার ও না মানে ভাবছে যে ব্যাস ঠিক আছে, ভদ্রেশ্বর অবধি চলে এসেছি, আর বেশি চিন্তা নেই, এবার তো আমি আর একটা স্টেশন পরে, যে পরের স্টেশন সেখানে আমি নেমে যাব। অদ্ভুত বিষয় হচ্ছে যে সেখানে ভদ্রেশ্বর থেকে কিন্তু কেউ ওঠে না। খুব স্বাভাবিক একটা হয়তো ব্যাপার যে অত রাতের বেলার কে উঠবে, কেউই ওঠে না এবং ট্রেনটা ওখান থেকে আবার ছেড়ে দেয়। এবার ও তো মানে বেশ খুশি খুশি মন যে এবার বাড়ি পৌঁছে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভদ্রেশ্বর থেকে যখন ভদ্রেশ্বর স্টেশন থেকে যখন ট্রেনটা ছেড়ে দেয়, তারপরে কিন্তু আবার ট্রেনটা দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। এইবার যখন দাঁড়িয়ে যায় ট্রেনটা, তখন কিন্তু বিশাখা দেখতে পায় যে ওই ছেলেটা, যে ছেলেটা উল্টো দিকে মানে অন্যদিকে চলে গেছিল, সেই ছেলেটা এবার ওর দিকে আসছে এবং ও না মানে যখন খেয়াল করে যে ছেলেটা ওর দিকেই আসছে, তখন ও মানে আশপাশটা তাকাতে থাকে যে আরও তো ট্রেনে লোকজন আছে, তারা কি ছেলেটাকে কেউ কিছু বলবে না, মানে আমার দিকে ভাবে আসছে, ও কি আমার পাশে এসে বসবে বা কি আমার উল্টো দিকে এসে বসবে, ও না কিছু বুঝতে পারে না। তো ও তো একদম জানলার দিকে সিটে বসেছে ঠেসে, আর জানলাটা কিন্তু বন্ধ ছিল, শীতকাল বন্ধ ছিল। তো ও না মানে ওর ভীষণ মানে অস্বস্তি লাগা শুরু হয়েছে এবার, যে কী করবো, চিৎকার করবে না কিছু, কিন্তু সেটা তো দূরে দাঁড়িয়ে আছে। এইবারে ও দেখে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আর ছেলেটা ওর একদম সামনে এসে দাঁড়িয়ে গেছে। মানে একদম সামনে বলতে একদম সামনে নয়, মানে ওর যে সিটটায় বসে ঠিক তার সিটটার সামনে এসছে, কিন্তু ওর পাশের সিটে কিন্তু বসছে না, জাস্ট দাঁড়িয়ে আছে। এবারে ওর এত মানে অস্বস্তি লাগছে যে ওই সিটটা থেকে যে উঠে অন্য সিটে চলে যাবে বা দাঁড়িয়ে পড়বে, কিছুই ও বুঝতে পারছে না। ট্রেনটা সেরকমই দাঁড়িয়ে রয়েছে, আবার একটা কোনো একটা সিগন্যালের প্রবলেম হয়েছে, দাঁড়িয়ে গেছে ট্রেনটা। এইবারে যেটা ঘটনা ঘটে, সেরকম একটা যে ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু ওর একদমই মানে ওর ধারণার বাইরে ছিল। আর বুঝতেই পারছেন একটা মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, সে তো একেবারে বাচ্চা মেয়ে নয়, কিন্তু ওর জীবনে এমন একটা ঘটনা সেদিন ঘটে, এমন কিছু ও প্রত্যক্ষ করে বা এক্সপিরিয়েন্স করে বলা যেতে পারে, যেটা মানে ওর জীবনের একটা অন্যতম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। ও খেয়াল করে ওই যে ছেলেটা ওর সিটের পাশে দাঁড়িয়ে ছিল, মানে ওর সিটটা তো পুরো ফাঁকা, ও একদম কর্নারে জানলার কাছে, আর ওর সিটটার একদম অন্য দিকের কর্নারে, মানে একদম যে ওর পাশেই বসেছে তা নয়, ওর থেকে বেশ অনেকটা ডিস্টেন্স মেনটেন করে ওই ছেলেটা বসে। এইটা দেখে ওর না মানে প্রচণ্ড ভয় লাগে। মানে এবার ও ভাবছে যে ছেলেটা কি মানে আমাকে মানে কিছু বলবে, কি আমার গায়ে হাত দেবে, না কি করবে, ও কিছু বুঝতে পারছে না। তো ও তো মানে ভাবছে এবার ট্রেনটা কোনো রকমে চালু হোক, কিন্তু ট্রেন আর চলছে না। আর ও মানে ওখান থেকে যে উঠবে, সে উঠতেও পারছে না। কেন পারছে না এবার সেটা একটুখানি বলি। ও মানে খেয়াল করছে যে ওর যে পা দুটো, সে পা দুটো প্রচণ্ড ভারী হয়ে গেছে, এত ভারী হয়ে গেছে মানে যেই মুহূর্তে ছেলেটা এসে ওর থেকে কিছুটা দূরে ডিস্টেন্স নিয়ে বসলো, ওর তো সেই মুহূর্তে ওই সিটটা থেকে উঠে যাওয়া উঠেছিল, কারণ প্রচুর সিট ফাঁকা ছিল, ট্রেনটা তো ফাঁকাই পুরো, মাত্র 3 জন রয়েছে টোটাল বগিতে, কিন্তু ও সেটা পারছে না। মানে এটা অদ্ভুত বিষয়। ও নিজেও ইমেলে লিখেছে, ও নিজেও জানে না সেদিন ওর কী হয়েছিল। প্রথম যেটা ঘটনা ঘটলো, ওর পা দুটো প্রচণ্ড ভারী হয়ে গেছে, পা দুটো প্রচণ্ড ভারী হয়ে যায় এবং ও যে মানে মুখ দিয়ে যে চিৎকার করবে বা কিছু বলবে কাউকে মানে আর কি হেল্পের জন্য, ও কিন্তু কিচ্ছু করতে পারছে না, ও মুখ থেকে কথা বেরোচ্ছে না। আর ছেলেটার দিকে যখন ও একবার ওরকমভাবে যখন ওর কষ্ট হচ্ছে, ওর পা ভারী হয়ে গেছে, ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, ও পুরো মানে কথা বলতে চাইছে, চিৎকার করতে চাইছে, বাট ও কিছু চিৎকার করতে পারছে না। এবারে এই সময় ট্রেনটা কিন্তু ভদ্রেশ্বর স্টেশন থেকে ছেড়ে দেয়। এবার ভদ্রেশ্বরের পরের স্টেশন হচ্ছে মানকুণ্ডু। এবার স্টেশনটা যথারীতি মানকুণ্ডু স্টেশনে এসে দাঁড়িয়েছে ট্রেনটা। এবার ওর তো তারপরে স্টেশন, মানকুণ্ডুর পরের স্টেশন হচ্ছে চন্দননগর। এবার ওর তো চন্দননগরেই নামার কথা, বা অ্যাটলিস্ট চুঁচুড়ায় নামার কথা। এবার ও তো মানে মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমার হয়তো এখন একটু শরীরটা খারাপ লাগছে, এই তো মানকুণ্ডু চলেই এলো আর একটা স্টেশন। ইন দ্য মিন টাইম ও কী করেছে, যখন ওর এরকম মানে কষ্ট হচ্ছে শরীরে, এবার তো উঠে দাঁড়াতে হবে, মানকুণ্ডু ছেড়ে চলে গেল, স্টেশনটা থেকে ট্রেন ছেড়ে দিল, এবার পরে চন্দননগর স্টেশন আসছে, ও উঠে দাঁড়াবে, কিন্তু ও দেখছে ও কিছুই করতে পারছে না। ও দেখছে যে ও উঠতে পারছে না, মানে পা দুটো প্রচণ্ড ভারী। ও বলছে যে এত ভারী পা মানে যে কারো মানুষের কেউ ফিল করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল।
সেটা একটা হয়েছে। আর দ্বিতীয় দেখছে মানে ও বুঝতে পারছে যে ওর ফোন আসছে, ওর মানে ফোনের পর ফোন বাজছে, কিন্তু ও ফোনটা তুলতে পারছে। এবং এই ঘটনা কিন্তু মোটামুটি মানে 3-4 বার ঘটে। ও 3-4 বার বুঝতে পারে যে ওর ফোনে ফোন আসছে, কিন্তু ওর হাত দুটো নাকি এমন অবশ হয়ে গেছে যে ও ফোন তুলতে পারছে না। আর ওর পাশে যে ছেলেটা রয়েছে সেই ছেলেটার দিকে যখন ও একটুখানি আর চোখে তাকাচ্ছে বা ও যখন দেখছে ছেলেটাকে, তখন দেখছে যে ছেলেটা ওর দিকেই তাকিয়ে রয়েছে। মানে এর আগে কিন্তু আই কন্ট্যাক্ট হয়নি, মানে ছেলেটা এসছে, ছেলেটাকে ও মানে সাইড থেকে দেখলো যে ওর দিকে আসছে কিনা, ছেলেটা অন্যদিকে চলে গেল, এগুলো কিন্তু সবটাই ছেলেটার বডিটাও দেখেছে, ছেলেটার সাথে কিন্তু ওর চোখাচোখি হয়নি বা আই কন্ট্যাক্ট হয়নি। এইবারে যখন ওর এরকম কষ্ট হচ্ছে, ও উঠতে চাইছে সিট থেকে, উঠতে পারছে না, ও মানে বসে রয়েছে, ওর পা দুটো ওরকম ভারী হয়ে গেছে, এই সব কিছু যখন হচ্ছে তখন ও ছেলেটার দিকে তাকায় যে ছেলেটা কি এবার আমার, মানে ওর মাথা তো কাজ করছে। মানে একটা মানুষের শরীর, কোনো হাত হোক পা হোক, সেখানে হয়তো মানুষের অবশ হয়ে যেতে পারে, সেটা হয়তো মানুষ চাইলেও সেটাকে কাজ করতে না পারে, কিন্তু মানুষের ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে। তো ওরও কিন্তু ব্রেন অ্যাক্টিভ ছিল। ও বারবার চেষ্টা করছিল যে ও চিৎকার করবে বা ফোনটাকে অ্যাটলিস্ট ও রিসিভ করে কথা বলবে, কিন্তু ও দেখছে যে ছেলেটার দিকে যখন এবার ও তাকায়, তখন ছেলেটা একদম দেখে ওর দিকেই তাকিয়ে রয়েছে, একদম আই কন্ট্যাক্ট হয়। এবং সেই আই কন্ট্যাক্টটা যখন হয়, তখন মানে ও এমনই একটা বীভৎস দৃশ্য দেখে, যেটা দেখার পরে মানে ও বলছে যে আমি যে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম না কি হয়েছিল আমি নিজেই ভুলে গেছি। হচ্ছে যে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখছি যে ছেলেটার চোখের, যে মানুষের চোখের কর্নিয়া যেটা থাকে, মানে চোখের যে মণি, সেই জায়গাটা পুরো কালো, মানে পুরো চোখের মণিটা কালো, যেটা একটা মানুষের এরকম পুরো কালো মণি হয় না। তারপরে দেখছে যে ছেলেটাকেও সাইড ফেস থেকে দেখছিল। তো ছেলেটা, আমি বললাম, একটা ছেঁড়া মানে একটা ছেঁড়া সোয়েটার মতো পড়েছিল। তো ওর যখন ঘাড়ের দিকটার দিকে যখন তাকাচ্ছে, মানে ওরকমটা দেখে তো ওর মানে রীতিমতো ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যে এমনি মানে হাত পাও চলছিল, মুখ থেকে কথা বেরোচ্ছে না, কারণ ও বুঝতে পারছে ওর মানে ফোন বাজছে ব্যাগে, বাট ও ফোন রিসিভও করতে পারছে না, কথাও বলতে পারছে না। ইন দ্য মিন টাইম ও যখন ছেলেটার ঘাড়ের দিকে তাকায়, তখন যে ও কী বীভৎস দৃশ্য দেখেছিল। ও যে বীভৎস দৃশ্যটা দেখছে যে ছেলেটার ঘাড়ের দিক থেকে পুরো থেতলে গেছে, মানে ঘাড়ের জায়গাটা, মানে একদম মানে মানুষের যেরকম হিউম্যান বডি যেরকম হয় থেতলে গেলে বা খুব চোট পেলে যেরকম আর কি দেখতে লাগে, ঠিক সেরকম একটা বীভৎস চিত্র। আর ছেলেটার ওই কালো মণিটা দিয়ে মনে হচ্ছে যেন মানে কিছু একটা ও করছে, এবং ও পুরো একটা মানে এমন একটা অড়ার মধ্যেও চলে গেছিল। ও বলছে যে আমার অতটা ক্লিয়ার মনে নেই, মানে যখনই আমি ছেলেটার চোখের দিকে তাকাই ওরকম কালো মণি দেখি, ঘাড়ের দিকটা ওরকম ক্ষতবিক্ষত টাইপের, আমি ওটা দেখে না মানে আমি আর নিজের মধ্যে নেই। আমি তখন পুরো ফ্রিজ হয়ে গেছি, আমার কাঁধ নড়ছে না, আমার হাত নড়ছে না, মাঝে মধ্যে আমি আমার দেখতে পারি কন্টিনিউয়াস আমার ফোন বাজছে, কন্টিনিউয়াস। তো তখন মানে তখন চন্দননগরে ট্রেনটা ঢুকছে, ও কিন্তু চোখে দেখতে পাচ্ছে, বড় বড় করে লেখা রয়েছে চন্দননগর। এইবার এই ঘটনাটা কি ঘটে, ও যে বা চন্দননগরে নামবে সেই ক্ষমতা ওর নেই, মানে জাস্ট সেই ক্ষমতাটা ওর নেই। এবার চন্দননগরে যখন ও এসছে, ও মানে ও চোখ দুটো স্থির, ও মানে পুরো একদম টান টান হয়ে সিটের উপরে বসে আছে, কিন্তু ওর শরীরটা না পুরো মানে একদম অবশ হয়ে গেছে, পুরো অবশ। এবং ও চোখ দিয়ে তখন দেখতে পাচ্ছে যে স্টেশনে ট্রেনটা থেমে আছে, এবার আস্তে আস্তে ট্রেনটা হর্ন দিল, মানে হর্নের আওয়াজটাও কিন্তু শুনতে পেয়েছে, ট্রেনটা আস্তে আস্তে মুভ করা শুরু করছে। এবং ট্রেনে ওই যে বললাম যে একটা ভদ্রমহিলা ছিল, যে ওরকম আর কি একটা বিশাল বড় পুটলি, প্লাস্টিক ঠাস্টিক দিয়ে ওটা বড় পুটলি করে উনি দরজার দিকে বসেছিল। ও দেখতে পাচ্ছে সেই মহিলাটা ওর দিকে কীরকম করে তাকিয়ে আছে, ও সবই বুঝতে পারছে, কিন্তু কারোর থেকে যে হেল্প চাইবে, কাউকে যে কিছু বলবো কিছু বুঝতে পারছে না, জাস্ট কিছু বুঝতে পারছে না। এবং ওর চোখের সামনে চন্দননগর স্টেশনটা, ট্রেন মানে চন্দননগর স্টেশন থেকে ট্রেনটা থেমে আবার মুভ করে বেরিয়ে চলে যাচ্ছে। এবং সেই মুহূর্তে ওর দু চোখ থেকে শুধু জলের ধারা পড়ছে, ওই চোখের জলটা ওর হাতের উপরে পড়ছিল, শীতকাল তো ওরকম গরম লাগছে, মানে ওই চোখের জলের যে গরমটা সেটা নাকি ওর হাতের মধ্যে যখন এক একটা করে ফোঁটা পড়ছে ও সেটা অনুভব করতে পারে। যাই হোক, তো মানে ও যখন আর কি স্টেশন থেকে যখন ট্রেনটা বেরিয়ে গেল, সেই মুহূর্তে ও তো একদম জানলার পাশেই বসেছিল, জানলাটা দেয়া ছিল, কিন্তু মানে কাঁচটা ঘষা থাকলেও
ও এটুকু খেয়াল করতে পারে যখন একদম লাস্ট মোমেন্টে মানে ট্রেনটা স্টেশনের লাস্ট জায়গাটুকু ছেড়ে যখন চলে যাচ্ছে, ওই ঘষা কাচের ভিতর থেকে দেখে বুঝতে পারে যে ওর বাবা স্টেশনে এসছে। মানে মেয়ে ফোন ধরছে না, সেই জন্য ওর বাবা যে চিন্তায় স্টেশনে চলে এসছে খোঁজ নিতে, এটা কিন্তু ও দেখতে পায়। ও মানে ওইরকম ঘষা কাচের ভিতর থেকে ওর ব্রেন কাজ করছে, ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে, তো দেখে যে ওর বাবা কিন্তু খোঁজাখুঁজি করছে। এইটা দেখার পরে না মানে ওর মানে হচ্ছে যে আমি যে কী অবস্থায় আছি আমি নিজে বুঝতে পারি, মানে আমার ভিতরটা মানে কান্নায় ফেটে যাচ্ছে, আমি মানে চিৎকার করতে ইচ্ছে করছে আমার। বলছে যে আমি তখন শরীরে একটু জোর পেলে আমি ট্রেনের চেন বাড়লে মানে টেনে দিই, কিন্তু আমি কিছু করতে পারছি না। আর ওই ছেলেটা ওর দিকে ওরকম করেই তাকিয়ে, ছেলেটা কিন্তু ওকে মানে ওর হাত ধরেছে কি ওকে টাচ করছে, কিচ্ছু নয়, জাস্ট কিছু নয়, জাস্ট ছেলেটা ওর পাশে ওরকম করে বসে রয়েছে। আচ্ছা, এইবারে যেটা হয় যে ও না কি করে, ও এবার ভাবছে যে এবার তো প্রচুর রাত হয়ে গেছে, এবার ট্রেনটা গিয়ে ব্যান্ডেলে গিয়ে থেমে যাবে, এরপরে চন্দননগরে পরে চুঁচুড়া, তারপরে হুগলি, তারপরে ব্যান্ডেল। তো এবার ব্যান্ডেল চলে গেলে তো অত বড় স্টেশন, ও বলছে যে আমি মানে ও যেটা লিখেছে যে আমি মানে অনেক সব কিছুই মনে মনে ক্যালকুলেশন করছি যে আমি কী করবো, এবার আমি তো চন্দননগরে নামতে পারলাম না। এবার আমি প্রথমেই বলেছিলাম যে ওদের বাড়িটা কিন্তু চন্দননগর আর চুঁচুড়ার মাঝখানে। এইবারে ও ভাবে যে না, আমাকে চুঁচুড়ায় তো নামতেই হবে, আমাকে চুঁচুড়া স্টেশনে নামতেই হবে। তো এবার ও কী করবে কিছু বুঝতে পারছে না, ও প্রচণ্ড শরীরে মানে আর কি জোর মানে মানে জোর দিচ্ছে, কিন্তু শরীরে এক ফোঁটা জোর পাচ্ছে না। ইভেন ও নাকি ওর নিজের এক পা দিয়ে অন্য পায়ে ধাক্কা মারার চেষ্টা করছিল, যাতে মানে ও একটু ফিল করতে পারে যে ওর মানে পায়ের উপরে ও নিজের এক পা দিয়ে অন্য পায়ে ধাক্কা দিচ্ছে, এবার সেটাও নাকি ও অদ্ভুতভাবে ফিল করতে পারে না। তো সেই সময় ও প্রচণ্ড চেষ্টা করছে। তো তারপর যে জিনিসটা ওর যে মানে ওর ঘটে সেটা হচ্ছে যে ওর মা মাঝে মধ্যে কী করতেন, ওই তোমার ওই একটা কোনো হয়তো পুজো দিতে গেলেন, তো লাল ধাগা একটা করে ওর হাতে বেঁধে দিত। এবার সেই লাল ধাগাটাও 3 দিন করে রাখতো, 3 দিনের বেশিও রাখতে পারতো না, জলে ভিজে যেত, সেই জায়গাটা আবার শুকিয়ে যেত, তো ওর না খুব ঠান্ডা লেগে যেত। তো সেই কারণে ও কী করতো, ওই ধাগাটাকে খুলে ওর ব্যাগের মধ্যে রেখে দিত। এবার মানে এরকম কোথাও গেলেই ওর মা একটা করে ধাগা নিয়ে আসতো, কোথাও হয়তো পুজো দিতে গেছে, কিছু হয়েছে, এরকম করে ধাগা ওদের বাড়িতে আর কি সবাই পরে। এবারে ও তো এবারে কলেজ যাওয়ার ব্যাগটাও আনেনি, ওটা অন্য ব্যাগ এনেছে। তো কোনো রকমে ওর না মানে সেই মুহূর্তে ওর যখন ওর মায়ের কথা মনে পড়ছে, ওর বাড়ির লোকের কথা, ওর মা বাবার কথা মনে পড়ছে, তো তখন ও ঠাকুরকে ডাকে, ঠাকুর তুমি কিছু করবে না, আমি আমি কি এভাবেই থাকবো, আর এই ছেলেটা কী করছে। আর ছেলেটা মানে আস্তে আস্তেও বুঝতে পারছে যে ছেলেটা একটু একটু করে ওর দিকে মানে সরে সরে আসছে, মানে ও আর তাকারও তো সুযোগ মানে মানে কিছুক্ষণের জন্য ও পুরো মানে সেন্সলেস হওয়ার মতো হয়ে গেছিলো। বাট ওই যে চোখে দেখতে পেলো যে ওর বাবা ওখানে খোঁজাখুঁজি করছে স্টেশনের মধ্যে, ওটা দেখার পর ওর কোথাও একটু হলেও ও একটুখানি মানে জীবনী শক্তি পায়, এবং সেই মুহূর্তে ওর মাকে, ওর মানে বাড়ির লোককেও স্মরণ করে, ও ভগবানকে স্মরণ করতে থাকে, এবং হাত দিয়ে কোনো রকমে জাস্ট কোনো রকমে ও হাত দিয়ে ও একটা আঙুল, পুরো হাতও না, ও যেটা ইমেলে লিখেছে যে আমার হাতও পুরো কাজ করছে না, তো আমি দুটো আঙুল দিয়ে কোনো রকমে আমার ব্যাগের চেনটাকে একটু একটু করে নখ দিয়ে ঠেলে 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 খুলে ও কী করে, মানে ওর চোখে রীতিমতো জল আসছে, মানে ওর চোখে ঝরঝর করে জল পড়ছে, মানে ও কেঁদেই যাচ্ছে, ও মানে পারছে না, অদ্ভুত মানে একটা বলছে আমার অসহ্য রকমের একটা কষ্ট হচ্ছে। আর আমি বুঝতে পারছি ছেলেটা একটু একটু করে আমার কাছে আসছে, বা ছেলেটা নয় আমার কাছে আসছিল, না হলেও বলছে যে আমি কখন আমার মনে হচ্ছে যে ছেলেটার মুখটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে একটা মানুষের যেরকম নর্মাল মুখটা হয়, মাথা বা মুখ হয়, সেটা যেরকম হয় ওর মনে হয় যে নয় ছেলেটা কাছে আসছে, কখনো কখনো ওর মনে হচ্ছে যে ছেলেটার মুখটা নাকি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোর খুব মানে কষ্ট হচ্ছে। তো এমন সময় ওই দুটো আঙুল দিয়ে ঠেলে ঠেলে ও চেনটাকে কিছুটা খুলে না ও মানে হাত দেওয়ার চেষ্টা করছে ব্যাগের মধ্যে। তো দিতে দিতে ওই যে বললাম যে প্রচুর ধাগা পড়তো, তো সেই একটা ধাগা ওর ওখানেও খোলা ছিল ওই ব্যাগে, তো সেই ধাগাটা ও মানে নেওয়ার চেষ্টা করে, বাট ওই একটা আঙুল দিয়ে না ও ধাগাটাকে নিতে পারে না। তো ও তো মানে বুঝতে পারছে, আর ঘাটটাকেও কিন্তু নড়াতে পারছে না, মানে ঘাটটার পুরো সোজা হয়ে গেছে, ঘাটটাও নাড়াতে পারছে না। তো কী করবে ও, তো মানে মনে মনে মানে ডাকছে। এবার এই করতে করতে চুঁচুড়া স্টেশনও কিন্তু পার হয়ে যায়, বাট ও কিছুই করতে পারে না। ভাবুন একবার, চুঁচুড়া স্টেশনও পার হয়ে গেল। এইবারে ও ভাবলো যে না, এবার মানে আমাকে তো এবার নামতেই হবে, মানে এবার যদি ব্যান্ডেল চলে যায়, ব্যান্ডেলে এতগুলো প্ল্যাটফর্ম, প্রচুর প্রচুর লোক, বলছে আমি তো মানে ওই রাতের বেলা আমি কী করবো, আর আমি যদি ট্রেনের মধ্যে থেকে যাই আমার সাথে কী হবে আমি নিজেই জানি না, কারণ ট্রেনটা হয়তো এখন আর ফিরবেও না।
তো তখন ও কী করে, ও ভাবে যে না, এবার আমাকে মানে চুঁচুড়াতেও যখন ও নামতে পারলো না, ওর আরও মানে খুব কষ্ট হয়। এবার ওর জীবনে যত শক্তি ছিল সমস্ত শক্তিও লাগিয়ে দেয়, মানে যা এবার হচ্ছে আমাকে ফোনটা বার করতে হবে। ফোনটা যদি বার করে ও বাড়িতে একটা ফোন করতে পারে তাহলে সব কিছু হয়ে যাবে। এবার একটা কথা বলে রাখি, ওর যে ফোনটা ছিল সেই ফোনটা না মানে নর্মাল একটা যেরকম স্মার্টফোন হয় সেরকমই স্মার্টফোন ছিল। তো মানে ওর ভগবানের আশীর্বাদ কীরকম থাকলে কত কিছু সম্ভব আমি বলি। ওর ফোনে একটা পাসওয়ার্ড দেয়া থাকে, সবারই এখনকার দিনে পাসওয়ার্ড থাকে, তো ওর ফোনেও কিন্তু পাসওয়ার্ড লকড ফোন। এবার পাসওয়ার্ডটা যদি ওকে দিতে হয়, এবং এখানে একটা জিনিস মেনশন করি, সেটা কিন্তু এই ফোনটা কিন্তু আইফোন নয়। আইফোন নয় যে ওর ফেস ডিটেকশন হবে, বা যে ফোনটাও ছিল সেই ফোনটা কিন্তু ওর মানে ফেস ডিটেক্ট করা ফোন ছিল না। ও কিন্তু একটা মানে নর্মাল কোড ইউজ করতো সেই ফোনটাকে লক রাখার জন্য। তো এবারে ও কোনো রকমে দুটো আঙুল দিয়ে ও ফোনটাকে কিন্তু বার করে, আর ওর হাত দুটো মানে প্রচণ্ড ব্যথা করছে। মানে ওই যে দুটো আঙুল যে নাড়িয়ে নাড়িয়ে ও ফোনটাকে ব্যাগের মধ্যে থেকে বার করে, সেটাও কিন্তু খুবই কষ্ট করে। যাই হোক, এইবারে ও না মানে ঘাটটা ঘোরাতে পারছে না, তার জন্য বুঝতেই পারছেন যে ওর পক্ষে কোড দেওয়াটা সম্ভব নয়। এবার পাসওয়ার্ডটা কী করে দেবে কিছু বুঝতে পারছে না। এবং এই মুহূর্তে ওর আবার ও দেখতে পাচ্ছে যে ওর বাবা ফোন করছে ওকে, ওর ফোনে ফোন আসছে ওর বাবার। কিন্তু ওই যে বললাম যে ও এতটাই ওর মানে আঙুলগুলোও ব্যথা করছে যে ও যে মানে ফোনটাকে রিসিভ করবে, করে যে কানের দিকে নেবে সেইটা করারও ক্ষমতা নেই। তো কোনো রকমে ও কী করে, ফোনটা ওই আঙুলটা দিয়ে ফোনের জাস্ট ওই গ্রিন বাটনটাকে, অ্যান্সার বাটনটাকেও ক্লিক করে, এবং তার ফলে যেটা হয় যে ফোনটা রিসিভ হয়। বাট ও যে কানে নেবে বা কথা বলবে, ওর তো মুখ থেকেও কোনো কথা বেরোচ্ছে না, ওর মুখটাও পুরো মনে হচ্ছে না কেউ খুব চেপে ধরে রেখেছে, এবং ওর চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, পুরো কাঁদছে, কিন্তু সেই কান্নারও আওয়াজ বেরোচ্ছে না। তো ও শুনতে পাচ্ছে আর কি কিছুটা কিছুটা, হ্যালো হ্যালো করছে, কোথায় আছিস, কি কোনো বিপদ হয়েছে কিনা, কোথায় আছিস তুই একবার বল, বলেই যাচ্ছে, কিন্তু ও কোনো কথা বলতে পারছে না। এইবারে কি হয়, যেই মুহূর্তে মানে ফোনটা তারপরে মানে উনি অনেকক্ষণ হ্যালো হ্যালো বলার পরে উনি আবার কেটে দেন ফোনটা, কেটে আরও 2-3 বার ফোন করে, বাট ফোনটা কিন্তু রিসিভ করতে পারে না। এই রকম সময় ও তখন মানে মানে খুব জোরে, মানে ওর মনে এত কান্না আসছে, এত কষ্ট হচ্ছে, ও খুব জোরে মানে ভিতরে ভিতরে মা মা বলে চিৎকার করেছে, মানে সেটা মনে মনে, ওর মুখ থেকে তো কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ও এত মানে মনের মধ্যে ওর এত মানে কষ্ট জমছিল, ওর এত অসহায় লাগছিল, ও মানে পুরো একদম জোরে চিৎকার করে মানে ফাইনালি ও বলে ওঠে, মা তুমি আমায় বাঁচাও, জাস্ট এই কথাটুকু, মা তুমি আমায় বাঁচাও। এবং এই কথাটা যখন ও বলে সেই সময় কিন্তু মানে ওর ওই যে মুখটা যে আটকে রেখেছিল, মনে হচ্ছে যেন কেউ মুখটা থেকে বেঁধে রেখেছে, ও প্রচণ্ড জোরে চিৎকার করে বলে ওঠে, মা তুমি আমায় বাঁচাও। এবং তারপরেও বুঝতে পারে যে ওর সারা শরীর থেকে একটা মনে হলো যেন মানে ঠান্ডা গরম স্রোত চলে গেল। এবং ওই 25 ডিসেম্বরের অত রাতে, মধ্যরাতে, ও মানে পুরো মাথা থেকে ওর ঘাম পড়ছে, কপাল থেকে। এবং ও যখন এটা করার পরে চিৎকার করে, সেই চিৎকারটা কিন্তু ওই ভদ্রমহিলা শোনে। আমি বললাম যে একটা 50-55 বছরের একটা বয়স্কা প্রৌঢ়া মহিলা ওখানে ছিলেন। তো সেই মহিলাটা ছুটে এসে বলছে, কী হয়েছে তোমার, তোমার কী হয়েছে, তোমার কি কোনো শরীর টরীর খারাপ লাগছে, আমি অনেকক্ষণ থেকেই তোমাকে দেখছি, তুমি কীরকম একটা করছো, তুমি বারবার পাশে তাকাচ্ছ, বারবার এরকম, তোমার কি কোনো শরীর টরীর খারাপ হয়েছে? তো ও না মানে তখন হাউ হাউ করে কাঁদছে, বলছে আমি বাড়ি যাবো, আমার বাড়ি চন্দননগরে। তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে এই তো এবার হুগলি স্টেশন আসছে, তখন বলছে তুমি কোথায় নামতে, বলছে আমি তো চন্দননগরে নামতাম। তো ওই ভদ্রমহিলা ব্যান্ডেলে নামবে, কিন্তু এই মেয়েটাকে এরকম করছে দেখে মানে ভদ্রমহিলা এত ভালো ছিলেন, উনি ওনার ওই বড় প্লাস্টিকের একটা বড় পোটলা নিয়ে উনি উঠেছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে তুমি হুগলিতেই নেমে যাও। তো হুগলিতে ওর জিনিসপত্র ওই পোটলাটা সমেত উনি নেমেছে, ও নেমে গেছে, রিসাও তখন নেমে গেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর চিৎকারটা যখন ওরকম করে করে, ওরকম করে যখন ও মানে আউটবাস্ট করে ওর ভিতরের ওই ইমোশনটা, তখন কিন্তু ও দেখে ওর পাশে সিটে যে ছেলেটা বসেছিল, যার মুখটা বড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, ওই ছেলেটা কিন্তু নেই, ইভেন কোথাও নেই। তখন কিন্তু ট্রেনটা চলছিল, হুগলি স্টেশনে ট্রেনটা থামে। এবং ও মানে প্রথমত প্রচণ্ড ভয় পাচ্ছিল এদিক ওদিক তাকাতে, যে আবার যদি ছেলেটাকে ও চোখাচোখি হয়ে পড়ে। কিন্তু ও মানে ট্রেন থেকে নামার আগ অবধি দেখে কিন্তু ও ছেলেটা নেই।
আর এদিকে এই ভদ্রমহিলা ওকে জিজ্ঞেস করছে তোমার কি কোনো শরীর খারাপ আছে, আমি অনেকক্ষণ থেকেই তোমাকে দেখছি, তুমি কীরকম করছিলে, এরকম একটা তুমি ঘাটটাকে নিয়ে কীরকম করছিলে, তোমার হাতটাকে নিয়ে কীরকম করছিলে, তোমাকে দেখে মনে হচ্ছিলো তোমার কোনো অসুবিধে আছে, আবার তুমি হাসছিলে। তখনও বলছে না আমি তো হাসছিলাম, তখন বলছে যে না আমি ভাবলাম যে তোমরা এখনকার মেয়েরা সবাই হেডফোনে কথা টথা বলে, অত তো বুঝি না, কানে মানে উনি হেডফোন কথাটা বলতে পারেনি, বলছে কানে মেশিন লাগিয়ে তোমরা কি কথাবার্তা বলো, তো ওই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করার সাহস পাইনি, তুমি আজকের দিনের মেয়ে, কিন্তু তুমি যখন ওরকম করে মা তুমি বাঁচাও বলে চিৎকার করলে আমার না তখন খুব মানে অদ্ভুত লেগেছে। এবং ওই ভদ্রমহিলা যার ব্যান্ডেলে নামতে হতো তিনি কিন্তু ওর জন্যই নেমে পড়েন হুগলি স্টেশনে। তো হুগলি স্টেশনে নেমে দেখছে ধুধু করছে, কোনো লোকজন নেই। এবার তখন ও তো মোটামুটি ওর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তো তারপরে ওর বাবাকে ফোন করে বলে যে তুমি মানে ভদ্রমহিলাও বলছে তোমার তো শরীরটা ঠিক নেই, তো তুমি এরকম মানে ওর তখনও হাত পাত কাঁপছে রীতিমতো। তো তখন বলছে যে ঠিক আছে, ওর বাবাকেও ফোন করে দেয়, ওর বাবা বলে যে ঠিক আছে তুই ওখানেই দাঁড়িয়ে থাক, তুই স্টেশনে থাক। ওই ভদ্রমহিলাও কথা বলে। তো তারপরে ওর বাবা মনে হয় ওদেরই কোনো একটা আত্মীয় ছিল, তার বাইক নিয়ে আসে। তো বাইকে নিয়ে যখন এসছে তো তখন বলছে যে মানে ওই ভদ্রমহিলা মানে পুরো ওয়েট করছিল ওর বাবা আসা অবধি। তো ওর বাবা তো প্রচণ্ড চিন্তা করছে, ওর যে আত্মীয়কে নিয়ে সেও চিন্তা করছে, বলছে কি হয়েছে। তো তখনও মানে মানে আগে তো একরকম কথা বাড়িতে বলেছিল, তো তখন ও বলছে যে হঠাৎ করেই আমার না একটু শরীর খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারছি না, হয়তো সারাদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আমার একটা কীরকম অস্বস্তি হচ্ছিল। তো ওর বাবা তো ওই ভদ্রমহিলাকে খুব ধন্যবাদ জানায় যে আপনি ওর সাথে নামলেন, ওর শরীরটা খারাপ করছিল। কিন্তু ভদ্রমহিলা না মানে বুঝতে পেরেছে, তার আগে ও একটা কথা বলেছে, মানে ও দিশা আর কি এই বিশাখা আর কি ওর ওই ভদ্রমহিলাকে বলেছিল যে আসলে আমি বন্ধু বান্ধবের সাথে গেছিলাম, ওরা একটু দরকারে আগে আগে নেমে যায়। তো ভদ্রমহিলা আর কিছু বলেনি, ওকে বাড়ি নিয়ে আসে ওর বাবা। বাড়ি আসার পরে ওর ধুম জ্বর আসে, প্রচণ্ড জ্বর। এবার ও যে জিনিসগুলো মানে মানে এক্সপিরিয়েন্স করেছে ট্রেনের ভিতরে, যে ছেলেটাকে ও দেখেছিল যেরকম ঘটনা ওর সাথে ঘটছিল, ও তো মানে সেটা বাড়িতে কাউকে বলেইনি, আর বলার মতো সেই পরিস্থিতিও ছিল না, কারণ ওর আসার কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে পড়ে। আসার পরে ও বলে আমার শরীরটা ভাল লাগছে না, তো ঘুমিয়ে পড়ে। তো তারপরে তো ছেলেটাও মাঝখানে ওকে ফোন করেছিল, তো সেই ফোনও ধরতে পারেনি। বাট পরে যেটা হয় ওর কিন্তু প্রচণ্ড জ্বর হয়, এবং ওষুধ মানে খাওয়ার পরেও ওর জ্বর কমে যেত, আবার জ্বর হতো, আবার জ্বর কমে যেত, আবার হতো। এই করে করে কিন্তু ওর 5 থেকে 6 দিনও প্রচণ্ড রকমভাবে জ্বরে ভোগে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সামান্য একটা জ্বর, যেটা কোনো ভাইরাল ফিভারও ছিল না, বা জাস্ট হয়তো ঠান্ডা লেগেছিল, সেই জ্বরটা হওয়ার পরে ওর মানে শারীরিক দিক থেকে কিন্তু ওর খুব ক্ষতি হয়। মানে ও ওই 5 দিনের জ্বরে প্রচণ্ড রোগা হয়ে যায়, চোখের নিচে কালশিটে দাগ পড়ে যায়, একটা অদ্ভুত রকমের ভয়, যেটা ওর একা ঘরে থাকলে অদ্ভুত রকমের একটা ভয় লাগা শুরু হয়। তো এই বিষয়গুলো যখন আস্তে আস্তে ওর মধ্যে হয়, এবং এগুলো না ওর মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। মানে সন্ধে হলে ওর মাকে বলতো মা লাইট জ্বালাও, মা লাইট জ্বালাও, যেখানে আগে মেয়ে এরকম কখনোই বলতো না। তো ওর মায়ের না একটু সন্দেহ হয়। তো ওকে একদিন জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, সেদিনকে তোর এরকম তুই বাড়ি করে রাত করে ফিরলি, 25 তারিখ সবাই এত আনন্দ মজা করে, তুই কোনোদিনও পার্কস্ট্রিট দেখিসনি, তাই তোকে যাওয়ার পারমিশন দিলাম, কিন্তু কি হয়েছিল, তুই এত এরকম করছিস কেন। তো তখন না ওর মাকে সমস্ত কথা খুলে বলে, ওই ছেলেটার আর কি ওরকমকার যে বাস মানে ট্রেনের মধ্যে দেখেছিল সেই সমস্ত কথাও বলে দেয়। বলার পরে ওর মা না বলছে তুই এগুলো তো আমাকে আগে বলবি, হয়তো তোর কোনো তাহলে হাওয়া বাতাস লেগেছে, মানে ছেলেটা নিলে যাবে কোথায়। তখন এমনি এমনি বিশাখা আমাকে ইমেলে যেটা লিখেছে যে ও আজও জানে না যে মানে সেই ছেলেটা কে ছিল, বা কী করে মানে ওই তাকে মানে এমন ব্যাপার হয়েছে যে ওই যে ভদ্রমহিলা ওর সামনে মানে ওর সামনে যে ছিল, সেই ভদ্রমহিলা কিন্তু ওকে বলছে যে তুমি বারবার পাশের দিকে তাকাচ্ছিলে, তুমি কীরকম করছিলে। বাট ওই মহিলাও কিন্তু একবারের জন্য ওই ছেলেটার কথা বলেনি। যদি ছেলেটা ওভাবে ওর পাশে থাকতো, বা ছেলেটা যদি ওভাবে ওর পাশের সিটে ওর দিকে এগিয়ে এগিয়ে আসতো, তাহলে তো ওই ভদ্রমহিলা একবার হলেও ছেলেটার কথা বলতো। এবং যখন ওরা হুগলি স্টেশনে নেমে দাঁড়িয়েছিল, তো তখন ও কিন্তু একবার জিজ্ঞেসও করেছিল যে আচ্ছা মানে ট্রেনের মধ্যে তো ওই যেখানটা আমি বসে ওখানে একটা ছেলে বসেছিল না। তো ও তখন ওই ভদ্রমহিলা বলছে কোন ছেলে। উনি কিন্তু অ্যাকচুয়ালি কোনো ছেলেকেই দেখেননি, মানে যেই ছেলেটি ছিল তাকে ওয়ান অ্যান্ড অনলি বিশাখাই দেখেছিল।
তো লোকটা মানে ভদ্রমহিলা যখন বলে যে না আমি কোনো ছেলেকে তো দেখিনি, এবার তখন না ওই পজিশনে ও কিন্তু আর কোনো কথা বাড়ায়নি বিশাখা, কারণ ওর মনে হচ্ছিল যে একই ও অসুস্থ, তার মধ্যে ও যদি এখন এরকম কথা বলে সেই কথাগুলো হতে পারে যে ওই ভদ্রমহিলা ভাববে যে অসংলগ্ন কথা বলছে বা কী হলো বা মেয়েটা পাগল নাকি। তো সেই জন্য ও কিন্তু চেপে গেছিলো। তারপরে ওর মা একজন ওখানকারই একজনের সাথে কথা বলে, তিনি হচ্ছেন একজন ওই মানে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন। তো তিনি নাকি তখন ওকে ডেকে পাঠায়। বিশাখা তখন গেছিল এবং যাওয়ার পরে ওকে যখন দেখে তো দেখে বলছে যে তোমার মেয়ের উপরে কিন্তু মানে মারাত্মক একটা মানে মানে বলা যেতে পারে একটা প্রেতাত্মার তার কিন্তু একটা মানে নেগেটিভ এনার্জি লেগেছে। তো ওরা তো সবাই অবাক হয়ে যায় যে নেগেটিভ এনার্জি লেগেছে, এটা আবার কীরকম ব্যাপার, মানে নেগেটিভ এনার্জি কী করে লাগবে। তো তখন বলছে যে হ্যাঁ অনেক সময় অনেক আত্মা কী করে যে মানে বিভিন্ন রকমের তিথি নক্ষত্রে বা এরকম যদি একা কাউকে দেখে তো তারা কী করে মানে অন্য মানে সেখানে হয়তো আরও 10টা লোক আছে, তারা কিন্তু সেই আত্মাটা আছে বা তার প্রেজেন্স বুঝতে পারবে না। কিন্তু কিছু কিছু মানুষের তিথি নক্ষত্র তাদের রাশি বলুন সব কিছু এমন হয় যে তাদেরকে না অনেক সময় তার খুব ইজি টার্গেট করার চেষ্টা করে। সেম জিনিসটা কিন্তু বিশাখার সাথে হয়েছিল। বিশাখাকে ওই আত্মাটা ওই দুরাত্মাটা বা যে আত্মাটাই আর কি ছিল সে হয়তো মানে ওকে কবজা করতে চেয়েছিল, বাট কোনো কারণে ওই যে ওর মনের মধ্যে বারবার ওর বাবা মাকে স্মরণ করছে, ওর মা বাবা বারবার ফোন করছিল, সব কিছু মিলিয়েই হয়তো ভগবানও চাননি যে ওর কোনো ক্ষতি হোক, তাই জন্য সেই ক্ষতিতে কিন্তু বেরিয়ে আসে। কিন্তু বলছে যে এই যে হাওয়া বাতাস লাগা বা যে মানে কোনো প্রেতাত্মার নজর পড়া এটা কিন্তু একটা মানুষকে আস্তে আস্তে ক্ষতির দিকেও নিয়ে যায়। বলছে এই যে ওর জ্বর হয়েছে একদিনে মানে 5 দিন ওর জ্বর থাকলো, সেই জ্বরের জন্য ওর যা চেহারা স্বাস্থ্য হয়েছে, বলছে এতে কিন্তু এরকম কিন্তু ওর বারবার বারবার হতে থাকবে। তো তখন ওকে বলে যে প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে বলছে 16 বার করে মা দুর্গার নাম নিতে হবে এবং এটা 3 বার করতে হবে, সকালে দুপুরে রাত্রে। বলছে তুমি যদি কলেজেও থাকো অ্যাটলিস্ট হাতটা ধুয়ে মানে এক মনে অ্যাটলিস্ট 16 বার করে মা দুর্গার নাম নিতে হবে। আর বাড়িতে থাকলে বলছে যে ওই আরতি করার পরে ওই আরতিটা মাথায় নিতে, বলছে যে কোনো কিছু আর নিতে, কোনো তাবিজ কবজ কিচ্ছু লাগবে না, ওটাই নাও এবং দেখবে তুমি আস্তে 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 তোমার খুব আর কটা দিন ওকে বলে দিয়েছিল যে 1টা মাস তুমি কিন্তু সাবধানে যাতায়াত করবে আর সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোবে না। তো 1টা মাসও ওরভাবেই মানে সব কিছু ঠিকঠাক মতো পালন করে এবং ওই মা দুর্গার নামটা কিন্তু আজও নেয়। ও বলছে ও যেটা লিখেছে যে আমি সারা জীবন নেব, কারণ ওই মা দুর্গার নামটা নেওয়ার পরে ও খুব পজিটিভ একটা ভাইব ফিল করতো। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটার সাথে থাকবেন, পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।